এইটা একটা ভালো প্রশ্ন যে গল্পের নাম বহুরূপী দেওয়া কি সার্থক হয়েছে। দেখো, তোমাদের এরকম ধরনের প্রশ্ন আসে না, কিন্তু তবু বলবো যে এই ধরনের আলোচনা অবশ্যই প্রয়োজন। যে গল্পের বহুরূপী নামটা কেন? দেখো, প্রথমত একটা গল্পের নামকরণ বিষয়ের সঙ্গে সামঞ্জস্য হতে হয়। বাস্তবে মানুষের যে নামকরণ করা হয় কিংবা আলাদা জিনিসপত্র যা কিছু আছে তার নামকরণ এদিক ওদিক হলে কিছু হয় না। আমাদের সমাজে মূর্খের নাম বিদ্যাসাগর হলে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বাবা শখ করে রাখলো ছেলের নাম সাধুচরণ, বড় হয়ে বিরাট চোর, কি করবে? নাম তার পাল্টানো যাবে না। তো ছেলে চোর বা বড় হয়ে চোর হলো, তো তার নাম রেখেছিল সাধুচরণ, তো কিছু করার নেই। কিন্তু সাহিত্যের ক্ষেত্রে এই কথা খাটবে না। সাহিত্যে বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এইখানে বহুরূপী নামটা কত দিক থেকে সার্থক, আমরা যত বেশি সেটাকে আলোচনা করতে পারবো তত কিন্তু আমাদের উত্তরটা ভালো দেওয়া হবে। কীরকম? দেখো, প্রথমেই বলবো যে গোটা গল্পটা হরিদাকে নিয়ে এবং হরিদার জীবনের বহুরূপী সাজকে কেন্দ্র করেই। হরিদা একজন বহুরূপী, তিনি বহুরূপী সাজে বিভিন্ন সাজ সাজেন এবং তা দিয়েই তার জীবন অতিবাহিত করেন। বহুরূপী সাজ দিয়ে জীবনকে অতিবাহিত করেন। কিন্তু এই বহুরূপী সাজের মধ্যেও তিনি একটা শিল্প সত্তা খুঁজে পেয়েছেন এবং যখন যে সাজ সাজেন তার মধ্যেই ঢুকে যান। বহু রূপে তো তিনি বিরাজ করেন, আজ এইটা কাল এইটা পরশু এইটা করে সাজেন, কিন্তু যখন যেটা সাজেন তখন সেই চরিত্রটাকে ফুটিয়ে তুলতে সেই চরিত্রটার মধ্যেই ঢুকে যান। আমরা দেখি যে যখন তিনি পাগল সেজেছেন, যখন পুলিশ সেজেছেন, কিভাবে তিনি তার মধ্যে ঢুকে গেছেন। সন্ন্যাসীর বেশেও হরিদা এমন একাত্ম হয়েছেন যে সন্ন্যাসীর রূপে তো বটেই, কথাতেও তাকে মনে হচ্ছে একজন সন্ন্যাসী। যে হরিদার মুখে এইরকম কথা বন্ধুরা কোনোদিন শোনেনি বা কোনোদিন আশাও করেনি, সেই হরিদা এইরকম মুখ থেকে কথা বার করছেন। তো সেদিক থেকে দেখি গোটা গল্পটা বহুরূপী সাজকে নিয়েই। কিন্তু আর এক দিক থেকেও বহুরূপী নামকরণটা সার্থক। সেটা হলো যে সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে এসে 7 দিন ছিলেন, দেখা যায় তিনি হচ্ছেন আসলে বহুরূপী। কারণ না পারে না, হরুদ কি খেয়ে খেয়ে থাকতে পারে? সেটা তো কোনোদিনই পারবে না, সেটা তো এই নয়। সেটাই তো বলা হচ্ছে যে তাহলে যে সন্ন্যাসী হরিদার, যে সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে এসে 7 দিন ছিল, যে নাকি একটা হরিতকে গিয়ে থাকে, যে নাকি হিমালয়ের গুহাতে থাকে, যে নাকি 1000 বছরের বেশি যার বয়স, তাহলে এবার বলো এগুলো হতে পারে? এগুলো তো হতে পারে না। এগুলো যে মিথ্যে আমরা সেটা বুঝতে পারি কি করে? যখন দেখি যে সেই সন্ন্যাসী জগদীশবাবুর কাছ থেকে সোনার বোল লাগানো জুতোও নিয়ে নেন, আবার অর্থও নিয়ে নেন একটু মুখে হাসি দিয়ে। অর্থাৎ তিনি এক প্রকার বহুরূপী সেজেই আছেন, যার বাইরেটা একরকম ভেতরটা অন্যরকম। তিনিই তো বহুরূপী। তাহলে বহুরূপী নামকরণটা এদিক থেকেও তো সার্থক হয়ে উঠল, যে একদিকে বাইরে তিনি সন্ন্যাসী সেজে আছেন আর ভেতরে লোভী। বহুরূপী নয়? এও তো বহুরূপী। এই জন্য বলেছে যে ওই সন্ন্যাসী হচ্ছে প্রকৃত বহুরূপী। তাহলে আমরা দেখতে পাচ্ছি বহুরূপী নামকরণটা এদিক থেকেও সার্থক। স্যার, অর্থ তো সে নেতা চিনে না। অর্থ জোর করে কোথায় নিয়েছে? দেখো, অর্থ সন্ন্যাসী জোর করে নেয়নি। আজকে হরিদাকে পারলো অর্থ নেওয়াতে? আমার পকেটে কেউ এসে টাকাটা গুছিয়ে দিয়ে গেল, আমি বললাম আমি তো নিইনি,
আমাকে জোর করে দিয়ে দিয়েছে, আমি না চাইলে কেউ আমার পকেটে ঢুকিয়ে দিতে পারবে টাকাটা? তো সেখানে সন্ন্যাসীকে জোর করে সন্ন্যাসীর থলিতে ফেলে দিয়েছে। সন্ন্যাসী তো বলতে পারতো না এই অর্থ আমাকে দিস না, বলেনি। যখন হরিদাস সন্ন্যাসী সেজেছে সে তো বলেছে যে না, আমাকে টাকাও মারিয়ে চলে যেতে পারি, সোনাও মারিয়ে চলে যেতে পারি অনায়াসে। যখন বলেছে তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম, বলে তীর্থ ভ্রমণেরই আমার প্রয়োজন নেই, আমার মনের ভেতরেই সমস্ত তীর্থ। তো সেই জায়গা থেকে আমরা বহুরূপী গল্পটাকে দুদিক থেকে নামকরণটাকে সার্থক বলতে পারি। এক বলতে পারি যে হরিদার বহুরূপী সাজ, হরিদা বহুরূপী সাজ সেজে কীভাবে তার জীবিকা অর্জন করতো এবং কীভাবে সে শেষ পর্যন্ত সেটাকে করেছে। আবার এদিক থেকেও সার্থক। সুমি এসছে, কিছু বলবে নাকি? তো এই দুদিক থেকেই সার্থক। তাহলে বহুরূপী হচ্ছে প্রকৃতপক্ষে ওই জগদীশ বাবুর বাড়িতে থাকা সন্ন্যাসী, যে বাইরে একরকম আর ভেতরে একরকম। বাইরে সন্ন্যাসী আর ভেতরে তো তার লোভে ভরা। সে সন্ন্যাসী তো দেখা যায়, সন্ন্যাসীকে আর বলবে জগদীশ আমাকে টাকা দে রে, এ তো বলবে না। সে তো দেখাবে আমি নির্লোভ। বাইরে তো সেরকমই সেজে থাকতে হবে, লিন্ডব মানসিকতা থাকতে হবে। তো বাইরে ওটা একটা চালাকি। তার জন্য মানে জগদীশবাবু যখন টাকা দিচ্ছে একটা মৃদু হাসি দিচ্ছে, সুন্দর একটা মিষ্টি হাসি দিয়ে দিল যে আমার এর প্রতি কোনো লোভ টোভ নেই, আমি এইসব অর্থের প্রতি লোভ দেখাই না, ওই ঝোলার মধ্যে ফেলে দিয়েছে আমি তাই নিয়েছি। কই হরিদাকে পারলো? হরিদা যখন সন্ন্যাসী সেজেছিল জগদীশ বাবুর ওপর রাগ করে বলেনি যে আপনি কি ভগবানের থেকেও বড় নাকি, যে ওখানে দাঁড়িয়ে আছেন, নিচে নেমে আসতে পারছেন না? জগদীশ রাগ করলো না গোসা করলো তাতে ওর কিছু যায় আসেনি সন্ন্যাসীর। সে তার মানসিকতাকে সম্পূর্ণভাবে জানিয়েছে। তো সেই জন্য এই দিক থেকে যে ও জোর করে ওকে দিয়ে দিয়েছে তা নয়, ওর ইচ্ছে ছিল। আর ওই 1000 বছর বাঁচা, একটা হরিতুকে গিয়ে থাকা, এ তো সম্ভবই নয়। আর এটা যে কতটা মিথ্যে সেটা তো বোঝা যাচ্ছে ইয়ে থেকে। সুমি বলছে না স্যার। কি না স্যার? কি না স্যার? হ্যাঁ তো কি না স্যার বলো। তো এখানে সেইটা বলছে। তাহলে বহুরূপী অমিত, বহুরূপী নামকরণ সার্থক কেন বোঝা গেছে? এ তো সন্ন্যাসীকে অর্থ দিতে পারতো না। হ্যাঁ, ইচ্ছে না থাকলে দিতে পারতো নাকি? সে হরিদাকে দিতে পেরেছে নাকি? একদম ঠিক। এইটা কি মুখে মানে ইচ্ছে আছে ওই, অথচ লজ্জা যে টাকাটা নেব, তাই একটা চালাকির আশ্রয় নেওয়া। না না, লজ্জা লাগছে নিতে। যতই হোক একটা সন্ন্যাসী স্বাস্থ্য সেয়েছে, সে ওইভাবে কী করে নেয়, কিন্তু সে টাকা নিতেই বেরিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, তা ওইটা আরও ভণ্ডামি। এমনি চাইলেও বলতে পারতো যে হ্যাঁ জগদীশ আমার টাকা নিতে খারাপ লাগছে, কিন্তু আমাকেও তো চলতে হবে, তা দাও, সেইভাবে নিলে নয় বোঝা যেত। কিন্তু এইখানে দেখাচ্ছে কোনো ব্যাপার নয়, অথচ মিষ্টি হাসি দিয়ে তার ঝোলার মধ্যে টাকাটা ফেলে দিচ্ছে। সোনার বোল লাগানো জুতো পরছে, সোনার বোল লাগিয়ে দিচ্ছে জুতো। বলতে পারতো না যে আমার এই এমনি খড়মলি চলবে, সোনা দিয়ে কি করবো রে, আমার কাছে সোনাও যা ধুলোও তাও। হরিদা বলেনি আমার কাছে সোনা? তো সন্ন্যাসী সেজেছ, সন্ন্যাসী, আর সবই ইচ্ছে আছে, তা তো হবে না। তো সেই জায়গা থেকে বলা হচ্ছে আর কি। তো এই জন্য ওই যে ইয়ের মুখ থেকে বেরিয়ে এসছে, হরিদার মুখ থেকে, যে আসলে সন্ন্যাসীটা কি। ওই যে বলছে পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। তা বলছে আমি যেমন সোনা মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে, আমি যেমন ধুলো মারিয়ে চলে যেতে পারি, অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। এ হচ্ছে সন্ন্যাসী। জগদীশবাবু কিসে রাগ করবে তাও ভাবেনি, আর নিজের কথাটাকে পরিষ্কারভাবে জানিয়েছে। টাকা নেয়নি তো। যখন বলেছে আপনি কিছুদিন থাকুন, বলেছে ধরিত্রীতে স্থান থাকতে, আকাশের নিচে জায়গা থাকতে, আমি এক বিষয়ীর দালান বাড়িতে কেন থাকবো বলতে পারেন? বিষয়ী মানে যার টাকা পয়সা আছে, তার ঘরে কেন পড়ে থাকবো? কেন থাকে? অর্থাৎ যে সন্ন্যাসী সে হচ্ছে নির্লোভ মানসিক হবে,
লিঙ্গ মানসিকতার হবে, তার মধ্যে কোনো লোভ থাকবে না। এই যে বলেছে না আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই, তখন দেখবে আলোচনা করেছি যে রাগ নামে কোনো রিপু আমার নেই। অর্থাৎ যে সন্ন্যাসী তার মধ্যে রাগ, হিংসা, লোভ এগুলো থাকে না। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, 6টা রিপু, মানুষের ভেতরে 6টা শত্রু আছে। ওই তবে সবগুলোই মানুষের মধ্যে আছে। সাধারণ মানুষ আমরা যারা জীবন ধারণ করি তাদের মধ্যে সবটাই আছে, কিন্তু বেশি হয়ে গেলেই সেটা হয়ে যায় খারাপ। এই যেমন ধরো না টেম্পারেচার, এখন তো সব জায়গায় টেম্পারেচার মাপা হচ্ছে, তা টেম্পারেচার তো সবারই আছে 96, 97, 97.7, এটা সবারই মাথার মধ্যে চলছে, কিন্তু যখনই সেটা 99 ক্রস করে যাচ্ছে তখনই বলা হচ্ছে যে জ্বর আছে, অর্থাৎ বেশি হয়ে গেলে। তাহলে যদি বেশি হয়ে যায় সেটাই তখন খারাপ হয়ে যায়। ওই চাণক্যকে জিজ্ঞাসা করেছিল বিষ কি, বলেছে যা অতিরিক্ত তাই বিষ, যা অতিরিক্ত তাই বিষ। অর্থাৎ যেগুলো সব কিছুই যা অতিরিক্ত হবে তাই বিষ। দেখবেন নুনটাও যদি অতিরিক্ত হয়ে যায় বিষ হয়ে যায়, সমস্ত কিছুই। এমনি তেতো খাচ্ছ, বেশি হয়ে গেলে অতিরিক্ত হয়ে গেলেই বিষ। মানুষের রাগ একটু তো থাকা দরকার, যা কিছু বলছে কিছুতেই রাখছে না, সেটাও তো আবার সাধারণ মানুষ হিসাবে চলে না। সন্ন্যাসী বন্যাসীর কথা বাদ দাও, সেটা তো সবাই হতে পারে না। তো সেইখানে দাঁড়িয়ে সাধারণ যদি জীবনযাত্রার কথা দেখি, তাহলে রাগটা আছে কিন্তু বেশি হয়ে গেলেই খারাপ। সামান্য কথাতেই রেগে যায়, তার মানে ওইটাই ওর বিষ হয়ে গেছে। লোভ তো থাকবেই। একটা ভালো খাবার যদি এখন কারো সামনে রাখা হয়, তার একটা প্রিয় খাবার, এই যে দুপুরবেলা খিদে পেয়েছে আর এক প্লেট বিরিয়ানি নিয়ে এলো, তো হবেই। কেউ কেউ বাড়িতে গেলে অনেক মিষ্টি ফিষ্টি সাজিয়ে যখন দেয় তখন কি হয়, লোভ তো হবেই, হবে না? তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এখন লোভটা যদি এখন অতিরিক্ত হয়ে যায়, তো সেইটা তখনই হয়ে যাবে মুশকিল। হ্যাঁ, স্নেহা, তো সেটাতে তো লোভ হবেই, তখন তো খেতে ইচ্ছা করবেই, কিন্তু সেই লোভটাকে তো কিছুটা সংবরণ করতে হবে। আবার অনেক সময় লজ্জার খাতিরে কিছু দেখাতেও হয়, এই এত খাবো না, এত খাওয়া যায় নাকি, ইচ্ছে থাকলেও অনেক সময় আবার বয়স হয়েছে, শরীরও পারমিট করবে না। তো যাই হোক, অনেক সময় লজ্জার খাতিরেও কিছুটা বলতে হয়, এই খাওয়া যাবে নাকি। ওই সন্ন্যাসীর মতন অবস্থা আর কি, 1000 বছরের সন্ন্যাসী। তো ওই রকম তো আমাদের মধ্যেও কিছুটা আছে, অতিরিক্ত হয়ে গেলেই মুশকিল। এক প্লেট সাজিয়ে বেশ নিজের পছন্দসই খাবারগুলো নিয়ে আসা হয়েছে, নতুন গিয়েছি কারো বাড়িতে, তখন তো বলতেই হবে না এত খাওয়া যায় নাকি, অথচ ইচ্ছা করছে হয়তো খেতে, এই এত খাওয়া যায় নাকি, এই এগুলো তো বলতেই হবে। যাই হোক, সেই সন্ন্যাসীর মতন অবস্থা। তো এইখানে ব্যাপার হচ্ছে, কিন্তু সেটা অতিরিক্ত হয়ে গেলে খারাপ, যা অতিরিক্ত তাই খারাপ, এ হচ্ছে কথা। তো যাই হোক, যেটা বলতে গিয়ে তাহলে এই যে হ্যাঁ, কি স্নেহা কি বলছে যেগুলো বললাম, হ্যাঁ। তো এবার আর কিছু প্রশ্ন থাকলে বলো, আর কি প্রশ্ন আছে?